iTel S23 প্লাস এত কম দামে সুপার অ্যামোলেড ডিসপ্লে আবার ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর কিভাবে সম্ভব? আর খুব সম্ভবত এটাই হতে যাচ্ছে 2023 সালের সব থেকে কম দামের অ্যামোলেড কার্ভ ডিসপ্লেওয়ালা ফোন। চলুন দেখে নিই ফোনটা কত দামে লঞ্চ করা হয়েছে, কোথায় পাওয়া যাবে, বাংলাদেশে লঞ্চ হবে কিনা এবং কি কি স্পেসিফিকেশন থাকছে। এই ফোনের ডিজাইনটা কিন্তু অস্থির। পেছনে আইফোন 14 প্রো এর মতো ক্যামেরা কাট আউট দেওয়া হয়েছে, কালারটাও জোস, সামনে তো কার্ভ ডিসপ্লে থাকছেই। বাজেট ফোন হিসেবে পুরাই মাথা নষ্ট করা একটা ডিজাইন। আর বিল্ড কোয়ালিটির কথা যদি বলি, সামনে কর্নিং গোরিলা গ্লাস 5 এর প্রোটেকশন থাকছে, বডি ফ্রেম আর ব্যাক প্যানেলটা অবশ্যই প্লাস্টিক ইউজ করা হয়েছে, যেহেতু এটা একটা বাজেট ফোন এর থেকে বেশি আশা করাও যায় না। 7.9 মিলিমিটার থিকনেসের এই ফোনটার ওজন হচ্ছে মাত্র 178 গ্রাম। আর ফোনটাতে ডিসপ্লে হিসেবে থাকছে 6.78 ইঞ্চি 1080p রেজুলেশনের অ্যামোলেড কার্ভ ডিসপ্লে। তবে এখানে হায়ার রিফ্রেশ রেট থাকছে কিনা এ ব্যাপারে কোনো ইনফরমেশন পাওয়া যায়নি। এছাড়াও ফোনটাতে কিন্তু ডাইনামিক আইল্যান্ডের ফিচারটাও থাকছে। আর এই ডিসপ্লে আউটডোরে সর্বোচ্চ 500 নিটসের পিক ব্রাইটনেস দিবে। তো বাজেট হিসেবে আমি বলবো এখানে যে কার্ভ ডিসপ্লে পাওয়া যাচ্ছে এটাই অনেক বড় ব্যাপার, তাও আবার সুপার অ্যামোলেড ডিসপ্লে। তো অলওয়েজ অন ডিসপ্লে সুবিধা থাকছে। এছাড়াও ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকছে। এই বাজেটে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এটা তো ভাবাই যায় না 2023 সালে এসে। ফোনটাতে পেছনে ক্যামেরা হিসেবে থাকছে দুইটা ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরা 50 মেগাপিক্সেলের। তবে এখানে ওয়াইস তো পাবেনই না, যেহেতু বাজেট ফোন। এখানে 50 মেগাপিক্সেলের কোন সেন্সর ইউজ করা হয়েছে সেটাও জানা যায়নি। আরো একটা 0.08 মেগাপিক্সেলের ক্যামেরা থাকছে। এই ক্যামেরা দিয়ে কি কাজ হবে আমার জানা নাই। সামনে সেলফি ক্যামেরা হিসেবে থাকছে 32 মেগাপিক্সেল সেন্সর। আর এই ফোনটা অ্যান্ড্রয়েড 13 এ লঞ্চ করা হয়েছে iTel OS 13 এর সাথে। আর বাজেট ফোন হিসেবে iTel এর যে সফটওয়্যার সাপোর্ট আছে এটা মোটামুটি চলে। যারা 10-15 হাজার টাকার মধ্যে ফোন কিনবে তাদের জন্য এনাফ আছে, খুব একটা সমস্যা হবে না। প্রসেসর হিসেবে ইউজ করা হয়েছে ইউনিসক টাইগার T616। এটা একটা 12 ন্যানোমিটারের চিপসেট। আর এটা মোটামুটি মিডিয়াটেকের হেলিও G85 এর আশেপাশে কাছাকাছি একটা পারফরমেন্স দিতে পারবে। তবে এটা কিন্তু একটা 4G ফোন। তবে এখানে কিন্তু মিডিয়াটেকের কোনো একটা প্রসেসর ইউজ করলে বেটার হতো। এই ফোনটা কিন্তু দুইটা স্টোরেজ ভ্যারিয়েন্টে পাওয়া যাবে, 4GB 128GB স্টোরেজ, 8GB 256GB স্টোরেজ। র্যাম হিসেবে LPDDR4X এর র্যাম ইউজ করা হয়েছে। আর স্টোরেজ টাইপ হিসেবে থাকছে UFS 2.0। বাজেট অনুযায়ী মোটামুটি ঠিকই বলবো। আর এখানে 5000 mAh এর ব্যাটারি থাকছে, 18 ওয়াটের চার্জিং সাপোর্ট। তবে চার্জিং স্পিডটা আরেকটু বেশি দিলে ভালো হতো। এখানে অন্তত 25 ওয়াটের চার্জিং দেওয়া লাগতো, যেহেতু 5000 mAh এর ব্যাটারি আছে, চার্জ দিতে বেশ অনেকটাই সময় লেগে যাবে। আর এই ফোনটা কিন্তু অফিসিয়ালি 36 মাসের ওয়ারেন্টি পাচ্ছেন আর 6 মাসের স্ক্রিন রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি। তবে এটা কিন্তু বাংলাদেশ ইন্ডিয়াতে না, এটা শুধুমাত্র আফ্রিকাতে পাওয়া যাবে। আর আফ্রিকা সহ আফ্রিকান কন্টিনেন্টে যে সকল দেশগুলো আছে ওইগুলোর জন্য অ্যাভেলেবল। তবে কথা হচ্ছে এই ফোনটা কত দামে লঞ্চ করা হয়েছে আর বাংলাদেশে পাওয়া যাবে কিনা। আফ্রিকান কন্টিনেন্টে এটা অ্যাভেলেবল হয়ে গেছে, অফিসিয়ালি তারা লঞ্চ করে দিয়েছে। এটা মোটামুটি $120 লঞ্চ করা হয়েছে, মানে 110 ইউরোতে লঞ্চ করা হয়েছে, যেটা $120 সমান। তবে বাংলা টাকায় কনভার্ট করলে 12,000 টাকার মতো আসলেও এটা বাংলাদেশে আদৌ আসবে কিনা এখনো পর্যন্ত কোনো ইনফরমেশন পাওয়া যায়নি। খুব সম্ভবত ইন্ডিয়াতে আসার সম্ভাবনা আছে। ইন্ডিয়াতে যদি 15,000 রুপির নিচে আসে তাহলে বাংলাদেশে ধরে রাখেন 20,000 টাকার আশেপাশে লঞ্চ হবে। তবে বাংলাদেশে যদি 19-20 হাজারেও লঞ্চ করা হয় তাহলেও খুবই ভালো একটা ফোন হবে এই বাজেট অনুযায়ী। তো দেখা যাক ফোনটা আদৌ বাংলাদেশে আসে কিনা। যদি বাংলাদেশে অফিসিয়ালি নাও আসে, ইন্ডিয়াতেও যদি আসে তাও কিন্তু আমরা আনঅফিসিয়ালি পেয়ে যাব।